যারা কাজ করেছেন তারা কেন টাকা পাবেন না? ন্যায্য প্রাপকদের টাকা পাওয়া উচিত। হাইকোর্টের কমিটি গঠন করে দিল হাইকোর্ট এবং জানিয়ে দিল 100 দিনের কাজে ভুয়ো জব কার্ডের খোঁজে হাইকোর্ট কমিটি গঠন করতে গিয়ে আদালত একেবারে পরিষ্কার করে কথা জানিয়ে দিল। এর পাশাপাশি আপনাদের সামনে রাখবো সেই বেতাজ বাদশা সন্দেশখালী শেখ শাহজাহান। না, এখনো পর্যন্ত পুলিশের কাছে কোনো খোঁজ নেই এবং তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন খোদ হাইকোর্টের বিচারপতি। নৈরাজ্য নয়, প্রতিষ্ঠিত হোক আইনের শাসন, রাজ্যকে কড়া বার্তা। এই সমস্ত কিছু বিষয় নিয়ে আমরা আলোচনায় আসবো, কিন্তু তার আগে আপনাদের সামনে রাখবো শেখ শাহজাহান 13 দিন পার। কোন নিরাপদ আশ্রয় শেখ শাহজাহান? কেন এখনো পুলিশ গ্রেফতার করতে পারছে না? পরিচিত রাজনৈতিক নেতার খোঁজ নেই পুলিশের কাছে। বিস্ময় প্রকাশ করেছে হাইকোর্ট। মাননীয় বিচারপতি বিস্ময় প্রকাশ করেছেন এই নিয়ে। নৈরাজ্য প্রতিষ্ঠা নয়, রাজ্যের উচিত আইনের শাসন প্রতিষ্ঠা করা। রাজ্যের আইনের শাসন প্রতিষ্ঠা নিয়ে একেবারে খোদ মাননীয় বিচারপতি কথা জানিয়ে দিলেন। সন্দেশখালী কাণ্ডে সিট তদন্তের নির্দেশ দিয়ে জানিয়ে দিল হাইকোর্ট আজ এ প্রসঙ্গে। এর পরবর্তী বিষয় রাখবো আপনাদের সামনে। 100 দিনের কাজে ভুয়ো জব কার্ড খুঁজতে এবার কমিটি গঠন হাইকোর্টের। দুর্নীতির তদন্ত হবে, কিন্তু ন্যায্য প্রাপকদের কি হবে? প্রশ্ন প্রধান বিচারপতি। 100 দিনের কাজের টাকায় দুর্নীতির অভিযোগ, ভুয়ো জব কার্ড খুঁজতে 4 সদস্যের কমিটি গড়ে দিয়েছেন প্রধান বিচারপতি। কেন্দ্র, রাজ্য, ক্যাগ এবং অ্যাকাউন্টেন্ট জেনারেলের একজন করে প্রতিনিধি নিয়ে এই কমিটি গঠন করা হবে। এই দুর্নীতির যে টাকা ইতিমধ্যেই উদ্ধার হয়েছে তা সঠিক হাতে যাক, মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। দুর্নীতি তদন্ত হবে, কিন্তু যারা ন্যায্য প্রাপক তাদের কি হবে? প্রশ্ন প্রধান বিচারপতি। যারা কাজ করেছেন কারা ন্যায্য প্রাপক সেই তালিকা রাজ্যের কাছে আছে এবং প্রধান বিচারপতি আজকে এও বলেছেন যে রাজ্য কেন্দ্র একসঙ্গে বসে এটা স্থির করুক। আদালত তাদের কাছে যাবে, তাদের প্রশাসনের কাছে আসতে হবে না। ন্যায্য প্রাপক যারা তাদের প্রসঙ্গে বলতে গিয়ে এমনই মন্তব্য করেছেন প্রধান বিচারপতি যে তাদের টাকা দিয়ে দেওয়া হোক। 100 দিনের কাজের টাকা না পেয়ে 327 জন পোস্টকার্ড পাঠিয়ে অভিযোগ করেছিলেন। প্রধান বিচারপতি কথা জানিয়েছেন আজকে নতুন করে 100 দিনের প্রকল্পের কাজ চালু করার জন্য উদ্যোগী হতে হবে কেন্দ্র রাজ্যকে, এমনই মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। রাজ্য হলফনামা দিয়ে জানিয়েছে যে দুর্নীতি হয়েছে, এখনো অনেক টাকা উদ্ধার হয়নি। ভুয়ো জব কার্ড দেখার দায়িত্ব রাজ্যের, সওয়াল কেন্দ্রের। পুরুলিয়া সহ বেশ কিছু জায়গায় বিপুল দুর্নীতির সন্ধান পাওয়া গেছে। আদালত নির্দেশ দিলে আমরা পূর্ণাঙ্গ তদন্তে প্রস্তুত, জানালো সিবিআই। ভুয়ো জব কার্ডের টাকা গেল কার কাছে? উত্তর দিতে হবে তৃণমূল কংগ্রেসকে, কটাক্ষ সুকান্ত মজুমদারের। হাইকোর্টের এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি, কিন্তু প্রথম প্রশ্ন হচ্ছে যে যখনই আধার কার্ড জুড়ে দেওয়া হলো এই জব কার্ড বাতিল হয়ে গেল, তার মানে এগুলো ভূতে টাকা খাচ্ছিল। এই টাকাগুলো বিগত 8 বছর বা 9 বছর ধরে যে এই জব কার্ডে টাকা তোলা হয়েছে, এই টাকাগুলো গেল কার কাছে? সবার আগে তো এই প্রশ্নের জবাব দিতে হবে তৃণমূল কংগ্রেস সরকারকে। তারপর না হয় নতুন টাকা চাইবে, আগে চুরিটা করেছে তার হিসেবটা দাও। 100 দিনের প্রকল্পে বাংলাকে 1 নম্বর তকমা মোদী সরকারই দিয়েছে। প্রতিহিংসা পরায়ণ রাজনীতিক কেন্দ্রে আক্রমণ করেছেন কুণাল ঘোষ, তৃণমূলের মুখপাত্র। দেখুন, 100 দিনের কাজে সবথেকে বড় কথা মনে রাখতে হবে যে এই নরেন্দ্র মোদী সরকারের রিপোর্টে, কেন্দ্রের রিপোর্টে দেশের মধ্যে প্রথম পুরস্কার পেয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। অর্থাৎ 100 দিনের কাজের ফার্স্ট বয় হচ্ছে পশ্চিমবঙ্গ। তো ফলে ফার্স্ট বয়কে তো প্রাইজ দেওয়া উচিত, তার বদলে প্রতিহিংসা পরায়ণভাবে, বৈষম্যমূলকভাবে টাকা বন্ধ করে দেওয়া হলো এবং তারপরে নানা রকম কুৎসা। তা যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ফার্স্ট প্রাইজটা পেল কি করে? একটা বাতাবরণ তৈরি করা হচ্ছে, একটা মহল তৈরি করা হচ্ছে। ছোটোখাটো দু একটা বিচ্ছিন্ন ভুলকে, সেগুলোকে সামগ্রিকতার সঙ্গে মিলিয়ে কুৎসা করা হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের পরিষ্কার বক্তব্য, 100 দিনের কাজে পশ্চিমবঙ্গ সেরা বলেই ভারতবর্ষে প্রথম পুরস্কার পেয়েছিল। ফলে এই আধারের উপর দাঁড়িয়েই গোটা বিষয়টা বিবেচনা করা উচিত। আমি তরুণজ্যোতির কাছে আসবো। তরুণজ্যোতি, কেন্দ্র তকমা দিয়েছে, রাজ্যকে তকমা দিয়েছে কেন্দ্র, তাহলে তো কেন্দ্র তকমা নিয়ে সন্দেহ উঠছে। মানে খোদ কুণাল ঘোষের কথা বললেন যে কেন্দ্র যেখানে তকমা দিয়েছে সেখানে ভুয়ো জব কার্ড দুর্নীতি নিয়ে কেন্দ্রই প্রশ্ন তুলছে। পাপিয়া, আমি এটা অদ্ভুত জিনিস বুঝে পাই না আজ পর্যন্ত যে 100 দিনের কাজে আমরা 1 বছর না, পরপর 5 বছর প্রথম। এটা গর্বের না লজ্জার?
100 দিনের কাজে কোনো রাজ্য প্রথম, মানে সেই রাজ্যে রেগুলার কর্মসংস্থান নেই। এবার আমাদের পশ্চিমবঙ্গে অনেকজন 100 দিনের কাজ করে। আমাদের মুখ্যমন্ত্রী কথা ধরতে গেলে প্রায় 6 কোটি মানুষ নাকি 100 দিনের কাজ করে, মানে 6 কোটি মানুষের রোজগারটা নেই। এবার সেই 6 কোটির মধ্যে দেখা গেল 2 কোটি আধার লিঙ্ক হওয়ার পর হাওয়া হয়ে গেল, অদ্ভুতভাবে ভ্যানিশ, তাই না? হাইকোর্টে রাজ্য সরকার একটা এভিডেভিট ফাইল করেছে। এভিডেভিট ফাইল করে তারা স্বীকার করেছে যে অনলি দক্ষিণ 24 পরগনায় যখন সেন্ট্রাল টিম আসে 600 কোটি টাকার মিসঅ্যাপ্রোপ্রিয়েশন তারা পয়েন্ট আউট করে এবং বলে টাকাটা রিকভারি করতে। রাজ্য সরকার রিকভারি করে মাত্র 2 কোটি টাকা রিকভারি করে, বাদ বাকি 598 কোটি টাকা রিকভারি করেনি। এটা আমি বলছি না, রাজ্য সরকার এভিডেভিট বলছে। এই টাকাগুলো কার? এটা না আমার টাকা, আমি আবার বলছি, এটা না কেন্দ্র সরকারের টাকা, না রাজ্য সরকারের টাকা, এটা সাধারণ খেটে খাওয়া গরিব মানুষের টাকা। টাকাগুলো কার কাছে গেল, কে টাকাগুলো খেলো? সেকেন্ড পয়েন্ট আমার আসছে, ওই এভিডেভিটেই আছে দক্ষিণ 24 পরগনায় গাছ লাগানো হয়েছিল। গাছ লাগাতে 100 দিনের কাজ পাওয়া যায়, প্রায় 500 কোটি টাকা, 5 কোটি টাকা খরচা হয়েছে। 5 কোটি টাকা যখন গাছগুলো জিজ্ঞেস করে সেন্ট্রাল টিম গাছগুলো কোথায়, উত্তর এসেছিল কেন ছাগলে খেয়ে নিয়েছে। 5 কোটি টাকার গাছ যে ছাগলে খেয়ে নেয়, সে ছাগল দেখার ইচ্ছা আমারও আছে। যে ছাগলটাও তৃণমূল করে কিনা আমার জানা নেই। দেখলাম এই অদ্ভুতভাবে এই রাজ্য সরকার, আমি আবার বলছি, মানুষের প্রাপ্য টাকা তাদের পাওয়া উচিত, কিন্তু রাজ্য সরকার হিসাবটা দিচ্ছে না। টাকাটা কেন্দ্র থেকে এসছে, অডিটের হিসাব ওখানে কেন্দ্রে যাবে, যে মানে ইউটিলাইজেশন সার্টিফিকেট যাবে, সেটা দিতে এত গড়িমসি কেন? রাজ্য সরকার এভিডেভিট করে স্বীকার করছে দুর্নীতি হয়েছে, রাজ্য সরকার বলে দুর্নীতি করেছে, টাকাগুলো উদ্ধার হোক। কিন্তু কেন্দ্রই তো তকমা দিয়েছে। আমি মৃত্যুঞ্জয়ের কাছে আসবো। মৃত্যুঞ্জয়, সুকান্ত মজুমদার বলছে ভূতের কাছে টাকা গেছে। কোন ভূতের কাছে? আসবো আপনি মৃত্যুঞ্জয়ের কাছে উত্তর দেন। বলছি যে আমাদের সাংসদ দীপক অধিকারী, যাকে আপনারা সবাই দেব নামে জানেন, তার একটা প্রশ্ন করেছিল যে এই 100 দিনের কাজ নিয়ে, যে সারা ভারতবর্ষে 100 দিনে যে দুর্নীতি হয়েছে, ফেক জব কার্ড হয়েছে, সেটা নিয়ে আপনার মানে রিপোর্ট কি? তাতে কেন্দ্রের প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি তিনি সংসদে বলেছেন সারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি যে 100 দিনের ফেক জব কার্ড হয়েছে তার সেই রাজ্যটার নাম হলো উত্তরপ্রদেশ, তারপরে মধ্যপ্রদেশ, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ অনেক পরে এই রাজ্যগুলো, যেখানে ডবল ইঞ্জিন সরকার এবং অন্যান্য সরকার রয়েছে, তাদের চেয়ে পশ্চিমবঙ্গের অবস্থান ভালো। দ্বিতীয় কথা হলো যে আপনি ক্লাসের ফার্স্ট বয়কে বলছেন যে আপনি দুর্নীতি করেছেন, যাকে প্রাইজ দেওয়ার কথা তাকে আপনি দুর্নীতির জন্য তিরস্কার করছেন। থার্ড, কেন্দ্রের এখনো অবধি ভারতবর্ষের যেগুলো যৌথ প্রকল্পে মানে চলছে, যেখানে রাজ্য এবং কেন্দ্রের বিভিন্ন বা কেন্দ্রের যেখানে সরাসরি হস্তক্ষেপ আছে, সেখানে কেন্দ্রের কমপক্ষে 182টা প্রতিনিধি দল এসছে গত 2 বছরে। তারা এসে আমাদের বক্তব্য হলো, আপনার যদি মনে হয় যে তরুণ যদি এতগুলো কথা বলে এখানে দুর্নীতি হয়েছে ওখানে দুর্নীতি হয়েছে, আমাদের বক্তব্য, আপনি যদি কোথাও দুর্নীতি হয়ে থাকে সেখানে তাকে অ্যারেস্ট করুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। তাদের কেন্দ্রের প্রতিনিধিগুলো যারা আসছেন তারা কি এতই অকর্মণ্য? তারা এসে একবারও সংবাদ মাধ্যমের সামনে বলতে পারছেন না যে এরা দুর্নীতি করেছে। আমি যদি মৃত্যুঞ্জয় পাল যদি কোনো জায়গায় দুর্নীতি করে থাকে, আমার বিরুদ্ধে কেন ব্যবস্থা করা হচ্ছে না, আমার বিরুদ্ধে কেন এফআইআর করা হচ্ছে না? বাদ বাকি যে 101 যদি দুর্নীতি করে থাকে, কেন্দ্র তো বারবার করে বলছে রাজ্য কেন হিসাব দিচ্ছে না, হিসাব দিলেই তো টাকা পাওয়া যাবে। হিসাব না দিয়ে থাকি তাহলে ফার্স্টটা আমাদের কি করে করলো? আর আমরা যদি হিসাব না দিয়ে থাকি, যে সাধ্বী নিরঞ্জন জ্যোতি উনি কি করে বললো যে পশ্চিমবঙ্গের যে রিপোর্টটা বেরিয়েছে আপনাদের কাছেও আছে, সেই রিপোর্ট আমরা প্রেস কনফারেন্স করে প্রত্যেকটা সংবাদ মাধ্যমের কাছে তুলে দিয়েছি, যে সেই রিপোর্টে কেন পশ্চিমবঙ্গে ফেক জব কার্ডে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, এমনকি উড়িষ্যার থেকে অনেক পিছনে কেন, সেই প্রশ্নটা তো আমাদের। তাহলে হয় সুকান্ত মজুমদার অন্য কিছু সেবন করে, অন্য কিছু সেবন করে যেগুলো বিজেপির বাড়ির থেকে পাওয়া যাচ্ছে, না বাংলাতে যে ভুয়ো জব কার্ড রয়েছে এবং সেটা রাজ্য সরকার হলফনামা দিয়ে জানিয়েছে, এবং সেটাও কিন্তু আমি বলছি পশ্চিমবঙ্গ তালিকায় নেই এমনটা তো নয়। তাহলে তো প্রশ্নটাই উঠতো না, দুর্নীতি তো দুর্নীতি। আমি এখানে শিশুদের কাছে আসবো। শিশুরা এই বঞ্চনার দাবিতে আমরা দেখেছি আন্দোলন দিল্লি অবধি পৌঁছে গেছে। তৃণমূল প্রথমে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কাছে যাওয়া থেকে প্রধানমন্ত্রীর কাছে পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে সেই বঞ্চনার কথা, ক্ষোভের কথা জানিয়ে এসছেন। আর আজকে 100 দিনের এই বকেয়া টাকার দাবি নিয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যান। 5ই অক্টোবর বকেয়ার দাবিতে তৃণমূলের রাজভবন অভিযান পর্যন্ত হয়। শিশুরা আজকে কমিটি গঠন করে দিতে হলো কোর্টকে, এবং ন্যায্য প্রাপকরা তারা টাকা পান, তারা যেন বঞ্চিত না হন, যে টাকা উদ্ধার হয়েছে তা যেন সঠিক হাতে যান, একথা খোদ বিচারপতিকে বলতে হলো। সেটাই তো লজ্জা। রাজনৈতিক আকচাকচিতে সাধারণ মানুষের অসুবিধাটা হচ্ছে, গরিব মানুষের অসুবিধা হচ্ছে। 100 দিনের কাজ গরিব মানুষের, সেই জায়গায় কেন্দ্র এবং রাজ্য সমন্বয়টা আদালত একদম সঠিক পদক্ষেপ নিয়েছেন। সেই জায়গাটিতে রাজ্য সরকারও তো বলতে পারতেন যে কতজন ভুয়ো জব কার্ড ছিল, এবং সেন্ট্রাল পুরোপুরি টাকা
না আটকে দিয়ে যারা আসল 100 দিনের কাজ করেছেন, যাদের জব কার্ড আছে, তাদের টাকাটা কেন আটকেছেন? তাদের টাকাটা দিয়ে দিন। এই জিনিসগুলো গরিব মানুষের বারবার ভাবতে হবে। আর এই রাজ্য সরকার দুর্নীতি যে হয়েছে, আপনি যেটা বলছেন এটাই আমাদের বক্তব্য। না, দুর্নীতি যে হয়েছে সেই দুর্নীতিটা স্বীকার করুন। রাজ্য সরকার দুর্নীতি যে হয়েছে সেই দুর্নীতিটা স্বীকার করুন। 62 লক্ষ ভুয়ো ভোট কার্ড পাওয়া গেছে, ভুয়ো জব কার্ড যখন পাওয়া গেছে সেটা স্বীকার করুন। সেটা স্বীকার করতে অসুবিধা কোথায়? তার শ্বেতপত্র দিন, কারা কারা ভুয়ো জব কার্ড আছে সেটা দিন, তাহলে তো জলকা জল পানিকা পানি হয়ে যাবে। এখানে মৃত্যুঞ্জয় এতগুলো কথা বলে গেল, আমি বলছি তো সেন্ট্রাল টিম এসে বলেছে অ্যাকশন টেকেন, রিপোর্ট নিতে, দুর্নীতি হয়ে যায় রিপোর্ট রাজ্যকে দিয়েছে, রাজ্যকে বলেছে স্টেপ নিতে, অ্যারেস্ট করতে, টাকাগুলো রিকভার করতে। 600 একটা জেলায় খালি 600 কোটির মধ্যে মাত্র 2 কোটি রিকভার হয়েছে। 598 কোটি তো গরিব মানুষের টাকা ছিল, টাকা তো গরিব মানুষের কাছে যাওয়া। হ্যাঁ, কিন্তু উদ্যোগী হতে হবে কেন্দ্র রাজ্যকে। আজকে মাননীয় বিচারপতি একথাও বলেছেন। এবং আরো একটা উদ্বেগের বিষয় যে পুরুলিয়া সহ বেশ কিছু জায়গায় বিপুল দুর্নীতির সন্ধান পাওয়া গেছে। আদালত নির্দেশ দিলে আমরা পূর্ণাঙ্গ তদন্তে প্রস্তুত। সিবিআই জানিয়ে দিয়েছে, আমরা জানি না আরো একটা তদন্ত সিবিআই নিতে চলেছে কিনা, সিবিআইয়ের হাতে যেতে চলেছে কিনা। 100 দিনের কাজের টাকায় দুর্নীতির অভিযোগ এবং ভুয়ো জব কার্ড খুঁজতে 4 সদস্যের কমিটি গড়লেন প্রধান বিচারপতি। আমি শুভময়দার কাছে আসবো। শুভময়দা, আমাদের মনে আছে শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় বাক কমিটির রিপোর্টের ভিত্তিতেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি, এবং তারপর দেখেছি কিভাবে দুর্নীতি হয়েছে। একের পর এক তথ্য সামনে এসেছে, নেতামন্ত্রী বিধায়করা তারা জেলে রয়েছেন। প্রশ্নটা এখানেই যে এই সিবিআই এক্ষেত্রে যদি সিবিআই তদন্ত হয় তাহলে ন্যায় পাবেন ন্যায্য প্রাপকরা যারা বঞ্চিত হয়েছেন? বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে, এবং একই সঙ্গে বিচার ব্যবস্থা একটা গণতান্ত্রিক দেশের, তারা যে নিম্নবিত্ত মানুষের কথা কতটা গুরুত্ব দিয়ে ভাবছেন এটা সত্যিই দেখার মতো বিষয়। শীর্ষেন্দুবাবু যে কথাটা বললেন, বারবার করে সেই কথা আমরা গত 1 বছর বলে এসেছি যে তৃণমূল এবং বিজেপি দুটি পরস্পর বিরোধী রাজনৈতিক দল, কিন্তু কেন্দ্রের সরকারও মানুষের সরকার, রাজ্যের সরকারও মানুষের সরকার। এই দুটি সরকারই একসঙ্গে কাজ করুক, যাতে যে মানুষগুলো সত্যিকারের পুকুর খুঁড়েছেন, সত্যিকারের কাদা রাস্তায় ইট পেতেছেন, সত্যিকারের দিবারাত্র কাজ করেছেন মাঠে বা যে কোনো জায়গায়, সেই মানুষগুলো যারা সত্যিকারের, যাদের নিয়ে আমরা বিভিন্ন সময় পশ্চিমবঙ্গের এই যে বিভিন্ন 100 দিনের কাজ নিয়ে সমালোচনাগুলো যেগুলো করেছি, অর্থাৎ সত্যিই তো যে ধরনের সংখ্যা, যতটা কাজ, সেই পুকুর যোগ করলে যে প্রশান্ত মহাসাগরের চেয়ে বড় হয়ে যায়, এই ধরনের ব্যঙ্গ আমরা করেছি। কিন্তু এর পেছনে সাধারণ মানুষের যে কাজ করা, যে মানুষগুলি সত্যিকারের কাজ করেছেন, ঘাম ঝরিয়েছেন, তাদের কথা বারবার আলোচিত হয়েছে। এবার তাতে একেবারে সরকারি শিলমোহর পড়লো। অর্থাৎ দুটি রাজনৈতিক দল যখন শাসক হিসেবে তাদের মধ্যে সমস্যার সমাধান করতে পারে না, বিরোধিতাই তাদের কাছে মুখ্য উদ্দেশ্য হয়ে ওঠে, এবং যে দুর্নীতির অভিযোগ ওঠে, রাজ্যের শাসক দল যখন সেই দুর্নীতির অভিযোগ থেকে বেরিয়ে আসতে পারে না, তখন আমাদের শরণ নিতে হয় কোর্টের, এবং অসাধারণ একটি জাজমেন্ট। এই জাজমেন্ট তো ভারতের গণতান্ত্রিক ব্যবস্থাকে পোক্ত করবে, ভারতের নিম্নবিত্ত মানুষদের নিয়ে যে সমাজের প্রতিটি স্তরের মানুষ ভাবছেন, এবং রাজনৈতিক দলগুলো একটু আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে শিখুন যে একটা কোর্ট আপনাদের যেটা শেখাচ্ছে সেটা শিখে দয়া করে আপনারা এই গোলমাল বন্ধ করে সত্যিকারের কাজ করা মানুষগুলোর হাতে কাজের টাকাটা পৌঁছে দিন। তারা কাজ করে টাকা চাইছেন, তারা 500 টাকা লক্ষ্মীর ভান্ডার চাইছেন না। ইউপিএ সরকারের আমলে আমরা প্রত্যেকেই চাই, শুভময় আপনি যে কথা বলছেন যে প্রত্যেকে টাকা পাক, কিন্তু দেখুন সত্যি প্রশ্নটা জাগে যে বারবার সে নিয়োগ দুর্নীতি হোক, শিক্ষা হোক, রেশন হোক, পুর নিয়োগ হোক, সবইতেই বারবার আদালতকে হস্তক্ষেপ করতে হচ্ছে। আশুতোষ, ন্যায্য প্রাপক সেই তালিকা, কারা ন্যায্য প্রাপক সেই তালিকা রাজ্যের কাছে আছে, এবং আজকে মাননীয় বিচারপতি বলছেন যে আদালত তাদের কাছে যাবে, তাদের প্রশাসনের কাছে যেতে হবে না। মানে প্রশাসনের কাছে গেলে আবার সেই টালবাহানা। দেখো, প্রথমে বলি 100 দিনের কাজ কংগ্রেস সরকারের তৈরি করা, মনমোহন সিংজি, সোনিয়া গান্ধীজির নেতৃত্বে হয়েছিল, তোমরা জানো। এবং আমরা এটা করেছিলাম এই তৃণমূলের চুরি করা, বিজেপির লোকানো, বিজেপির চুরি করা তৃণমূলের লোকানোর জন্য নয়, এটা জনসাধারণের জন্য তৈরি করেছিল কংগ্রেসের সরকার, এটা জেনে রাখা ভালো। তৃতীয় কথা, প্রদেশ সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বহুদিন ধরে বারবার করে 100 দিনের কাজের যারা বঞ্চিত, রিয়াল যারা বঞ্চিত, যেটা কোর্ট অবজার্ভ করেছে আজকে, সেটা নিয়ে কথা বলেছেন। এবং আমরা বারবার বলেছি এই কোর্টের রায়কে গোটা ভারতবর্ষ নয়, গোটা বাংলার মানুষ, সারা পৃথিবীর মানুষ স্বাগত জানাচ্ছেন। তার কারণ বিচারপতি যে রায় দিয়েছেন, তুমি যদি খুব ভালোভাবে দেখো, দুটো কথা বলছেন, সঠিক হারে টাকা যাক, মানে সঠিক প্রাপ্য যারা তারা টাকাটা পাক, এবং ন্যায় প্রাপক কারা সেটাকে দেখতে হবে। তার কারণ আমায় মনে রাখতে হবে, অনুরাধা তালওয়ার, এই অনুরাধা তালওয়ার হচ্ছে পশ্চিমবঙ্গ ক্ষেত মজদুর সমিতির যিনি প্রধান, উনি কেস করেছিলেন এবং সেটা পেন্ডিং আছে। কন্ট্রাক্টরদের দিয়ে এই সমস্ত কাজটা করানো হয়,
যেখানে এই জালিয়াতিটা হচ্ছে। এবং সেই জালিয়াতির ভেতরে বারবার করে সেকশন 22 সাবসেকশন 1-এর কথাটা আসছে, সেকশন 27-এর কথাটা আসছে। এবং সবথেকে বড় কথা তোমাকে বলি, এই সাউথ 24 পরগনা, পুরুলিয়া একাধিক জেলায় যে দুর্নীতিটা হয়েছে, এই দুর্নীতিটা প্রকাশ্যে একেবারে আমাদের প্রতিনিধিরা পৌঁছে গিয়েছিলেন তাদের কাছে, তারা বলছেন তারা সই করেননি অথচ তাদের নামে স্যাংশন হয়ে গেছে। প্রশ্নটা তো এখানেই যে কিভাবে দুর্নীতি হয়েছে। আবারও একটা সিবিআই তদন্ত হবে কিনা অবশ্যই আমাদের নজর থাকবে সেই দিকে। আর আরো একটি বিষয়, সকাল থেকে ফের শহরে ইডির অভিযান নিয়োগ দুর্নীতি মামলায় 3 মিডলম্যান, প্রসন্ন রায়, তার সহযোগী আরো 8টি ঠিকানায় হানা দিল কেন্দ্রীয় এজেন্সি। নিয়োগ দুর্নীতিতে মিডলম্যান প্রসন্ন প্রদীপের একাধিক ঠিকানায় ইডির তল্লাশি। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত মিডলম্যান প্রসন্ন রায়ের 450 জায়গায় সম্পত্তি, অর্থাৎ চোখ কপালে ওঠার জোগাড়। প্রসন্ন রায়ের নিউ টাউনের অফিসে কেন্দ্রীয় এজেন্সি ম্যারাথন তল্লাশি চালায় এবং প্রসন্ন রায়কে জিজ্ঞাসাবাদও করা হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে 2022-এর 27শে অগস্ট যাকে গ্রেফতার করা হলো, 2023-এর নভেম্বরে সুপ্রিম কোর্ট যাকে জামিন দিল, 70 দিনের মাথায় মিডলম্যান প্রসন্ন রায়কে জিজ্ঞাসাবাদ বা তার বাড়িতে অফিসে ইডির হানা কেন? নিউ টাউনের আইডিয়াল ভিলা, রাজারহাটের পাথরঘাটায় বাগান বাড়ি, আইডিয়াল ভিলায় প্রসন্নর জোড়া বাংলোয় কেন্দ্রীয় এজেন্সি তল্লাশি চালায় এবং বিপুল সম্পত্তির হদিশ মিলেছে। আর প্রসন্ন রায়ের সহযোগী প্রদীপ সিংহ, রোহিত ঝার 8টি ঠিকানায় ইডির হানা। মুকুন্দপুরের নয়াবাদে মিডলম্যান রোহিত ঝার ফ্ল্যাটেও ইডি তল্লাশি চালায়। নিয়োগ দুর্নীতির মিডলম্যান প্রসন্ন রায়ের সংস্থায় কাজ করতেন এই রোহিত ঝা। নিয়োগ দুর্নীতির টাকাতেই কি এত বিপুল সম্পত্তি? জানতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ট্রাভেল এজেন্সির ব্যবসা করে কিভাবে 400 কোটির বেশি সম্পত্তির মালিক? ও আপনাদের জানাবো, উত্তরবঙ্গ, সুন্দরবন, হাওড়ার গাদিয়াড়ায় প্রসন্নর হোটেল রয়েছে এবং জামিন পাওয়ার পর সম্পত্তি বিক্রির চেষ্টা করেছিলেন প্রসন্ন। ইডি সূত্রে এমনটাই দাবি করা হচ্ছে। আর সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার ভয় সম্পত্তি বিক্রির ছক। ইডি সূত্রের এমনই দাবি যে সম্পত্তি বাজেয়াপ্ত যদি হয় সেই কারণেই সম্পত্তি বিক্রির ছক কষেছিলেন প্রসন্ন রায়, এমনটা ইডি সূত্রে দাবি করা হচ্ছে। থেকে বেরিয়ে যাচ্ছেন ইডি আধিকারিকেরা। কিছুক্ষণ আগে একটি কালো ব্যাগ গাড়িতে তোলা হয়েছে এবং সেই জিনিসপত্র নিয়ে কিন্তু এই মুহূর্তে আধিকারিকেরা কিন্তু এখান থেকে বেরিয়ে যাচ্ছেন। প্রসন্ন কুমার রায় মিডলম্যান, তাকে জিজ্ঞাসাবাদ করে পরবর্তীকালে ইডি কিন্তু নিউ টাউনের যে বাংলো, সেই বাংলো থেকে তারা সোজা চলে আসেন এই বাগান বাড়িতে সিআরপিএফ নিয়ে এবং তারপরে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে তল্লাশির পরে অফিসাররা কিন্তু বেরিয়ে যাচ্ছেন। ঠিক কিভাবে এবং কবে এই বাংলো বাড়ি কেনা, এই বাগান বাড়ি কেনা হয়েছিল এবং এক্ষেত্রে দাঁড়িয়ে নিয়োগের টাকা খাটানো হয়েছিল কিনা সবটাই কিন্তু খতিয়ে দেখেছেন তদন্তকারীরা। ক্যামেরায় দীপ্তেন্দ্র চক্রবর্তীর সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। প্রায় 11 ঘন্টা তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পর রোহিত ঝার নয়াবাদের ফ্ল্যাট থেকে বেরোলেন ইডি আধিকারিকরা এবং ইডি সূত্রে এটা খবর, বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার হয়েছে রোহিত ঝার বাড়ি থেকে এবং তার স্টেটমেন্টও রেকর্ড করা হয়েছে। এই রোহিত ঝা হচ্ছে প্রসন্ন রায়ের বিশ্বস্ত সাকরেদ। সেই প্রসন্ন রায়, যে প্রসন্ন রায়কে সিবিআই নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার করেছিল এবং বলা হয়েছিল সিবিআই তরফে যে এই নিয়োগ দুর্নীতি চক্রে প্রসন্ন রায় হচ্ছে মিডলম্যান। আর এই মিডলম্যানেরই বিশ্বস্ত সাকরেদ ছিল এই রোহিত ঝা এবং যেটা সিবিআই এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে খবর যে এই রোহিত ঝা একাধিক এজেন্টের থেকে অযোগ্য চাকরি প্রার্থীদের তালিকা নিয়ে আসতেন এবং সেই তালিকা দিতেন প্রসন্ন রায়ের হাতে। প্রসন্ন রায় সেটা সরাসরি কিংবা আরেকজন ব্যক্তির মাধ্যমে সেটা পৌঁছে দিতেন এসপি সিনার কাছে। অর্থাৎ এই গোটা চক্রের তল যে কতদূর গভীর আজকে রোহিত ঝার বাড়িতে ইডি আসার পর জানা গেল এবং ইডি মনে করছে যে প্রসন্ন রায়ের এই কোটি কোটি টাকা সম্পত্তি এবং এছাড়াও প্রচুর টাকা তার নামে বেনামে রয়েছে, সেই টাকা কোথায় কিভাবে সাইফন করা হয়েছে এবং কত টাকায় প্রসন্ন রায় নিয়েছে সেই জানতে, এবং তা জানতেই রোহিত ঝাকে আজকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার বাড়ি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করা হয়েছে। এখন এরপর এই রোহিত ঝা থেকে আর কোন কোন এজেন্ট, সাব এজেন্টের নাম সামনে আসে সেটাই দেখার বিষয়। ক্যামেরায় প্রবীতের সঙ্গে প্রতিদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। 2014 থেকে 2022 এই 8 বছরে 463টি সম্পত্তির মালিক প্রসন্ন এবং তার পারিবারিক বন্ধুরা, আত্মীয় স্বজনরা। আমি এখানেই মৃত্যুঞ্জয়ের কাছে আসবো। মৃত্যুঞ্জয়, এই প্রসন্ন এবং তার পারিবারিক বন্ধু বান্ধব, তার আত্মীয় স্বজনরা যদি 463টি সম্পত্তির মালিক হয় আর হাত বদল হয়ে যাদের কাছে টাকা গেছে তাদের কাছে কত সম্পত্তি? দেখুন, প্রসন্ন রায়ের কত সম্পত্তি এগুলো আপনি বলছেন ইডি সূত্রে। ইডি এখনো অবধি কত সম্পত্তি অ্যাটাচ করেছে কোর্টে তার জমা দিয়েছে সেটা যদি না জানি, সেই তথ্য আমার হাতে নেই। তাই 463 না 4063 নিয়ে আলোচনা আমি করতে পারবো না, তার উত্তরও দিতে পারবো না। কিন্তু যেটা আমার হাতে আছে যে প্রসন্ন রায়ের
বাড়িতে দিলীপ ঘোষের দলিল পাওয়া গেছিল। কিসের জন্য পাওয়া গেছিল, তার জন্য কেন দিলীপ ঘোষকে এখনো অবধি একবারও সিবিআই ইডি জেরা করতে পারলো না, সেই তথ্য আমার কাছে জানা নেই। আপনাদের যদি জানা থাকে আপনি বলতে পারেন। এক, দ্বিতীয় কথা হলো যে আরেকটাই নিয়োগ দুর্নীতির আরেকজন এজেন্টের নাম আমরা শুনেছিলাম পূর্ব মেদিনীপুরে সঞ্জীব শুকুল। তার ফেসবুক অ্যাকাউন্টে সে নাকি শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার ডান হাত বাঁ হাত আর কি হাত, সেই সঞ্জীব শুকুলের ফেসবুক অ্যাকাউন্ট রাতারাতি সমস্ত ছবি ডিলিট হয়ে গেল। সঞ্জীব শুকুলকে এখনো অবধি কি করা হয়েছে বিরত করছি একটাই কারণে, একটা সামনে আসলেই তোমরা নানা হোয়াট অ্যাবাউট ফ্রি করো, কিন্তু প্রশ্নটা এখানে যে রাজ্য প্রশাসনের নাগের টাকায় শান্তনুর কথা নিশ্চয়ই তোমার মনে আছে, রিসর্ট হোটেল বাড়ি ফ্ল্যাট কি নেই, আমি বলছি প্রশাসনের নাকের ডাগায় এত বিপুল সম্পত্তি, তার উৎস কি, কোথা থেকে এলো, এটা নজরে আসবে না? প্রশ্নটা তো এখানে না, যদি সত্যি হয়, যদি সঠিক পথে হয়, তাহলে সত্যি তো রাজ্যের উন্নয়ন নিয়ে প্রশ্ন উঠতেই পারে না। আমি শুধু বললাম যে সম্পত্তি কত আছে, তো দুর্নীতি করে থাকলে ইডি সিবিআই বা আইটি থেকে অ্যাটাচ করুক না সম্পত্তিটা, রিপোর্ট দিক, তাহলে না দেওয়া অবধি উত্তরটা দেখো সিম্পল পাপিয়া, আমি তো অবাক হয়ে যাচ্ছি, মানে চুনোপুটির এত হাওয়াই চটি কত, তাহলে মানুষের প্রশ্ন দাদা ডিস্টার্ব করেনি। দেখো এই তৃণমূলের একটা অদ্ভুত গুণ আছে, ভালো গুণ, বেশ মাছ আলাদের কোটিপতি বানিয়ে দেয়, রঙওয়ালাদের কোটিপতি বানিয়ে দেয়, টালির চালায় থাকা লোকজন কোটিপতি হয়ে যায়, সমাজ সেবা করে কোটিপতি হয়ে যায়, অদ্ভুত। এই ম্যাজিকটা সবাইকে শিখিয়ে দিক, বাংলার মানুষ কিছু চাইবে না। একটা কবিতায় না খুব ভাইরাল হয়েছিল মাঝখানে, আমার ইচ্ছা করছে ওই এবার মরলে ভাইপো হবো, টালির ঘরে জন্ম নেব, কলেজ ছাড়ায় ডিগ্রি পাবো, থাকবো পিসির খামারে, তোরা যে যা বলো আমারে। এই অদ্ভুত একটা সিন্ডিকেট চলছে। এই ভাইপো একটা ক্লাস, একটা মানুষ না খালি ক্লাস, এই দিকে দিকে ভাইপো তৈরি হয়েছে যারা কোটি কোটি টাকা লুট করছে মানুষের। আর যে কথাটা এক্ষুনি বললো মৃত্যুঞ্জয়, সেটা উত্তর দেওয়া দরকার। তুমি তোমাদের যে দেশের ভাইপো অমিত শাহ ছেলে, তোমাদের ভাইপো প্রশ্ন করে উত্তর শুনবে না মৃত্যুঞ্জয়, প্রশ্ন করে উত্তর শোনো, প্রশ্নটা করে উত্তর শোনো। সম্পত্তিটা আরে বাবা প্রশ্ন করে দেখে নাও না, প্রশ্ন করলে যখন উত্তরটা শোনো দিলীপ। কিন্তু তরুণজ্যোতি, আমরা সিবিআই যখন গ্রেফতার করেছিল তারপর মাননীয় বিচারপতি এই প্রশ্নও তুলেছিল, সুতরাং সেই প্রশ্নটাও রাখতে হচ্ছে যে রাঘব বোয়ালদের এখনো ছোঁয়া হলো না, যারা অভিযুক্তের হয়ে টাকা নিলেন তারা মুক্ত, আর যিনি যাদের হয়ে টাকা তুললেন তারা জেলবন্দী। শীর্ষেন্দুদার কাছে দিলীপদার প্রপার্টির প্লিজ তরুণজ্যোতি একটু শীর্ষেন্দুদার কাছে। জিনিস হচ্ছে যে এই যে মানে দুর্নীতি, এই দুর্নীতি তো আকাশচুম্বী, টুইন টাওয়ারের মতো, এই দিনের পর দিন গ্রেপ্তার, এটা আর দেখতে চায় না মানুষ। মানুষ দেখতে চায় মাথা কবে ধরবে, মাথা কবে ইয়ে হবে। আজকে আবহাওয়ার একটা খবর দেখাতে গিয়ে এই এবিপির চ্যানেলে দেখাচ্ছিল মাঘের মুখ ভার, কিন্তু ইডির মুখ ভার হয়নি, সেটা সকাল থেকে বোঝা গেছে। দিনের পর দিন এই আবহাওয়াতে খোলা আকাশের নিচে যোগ্য প্রার্থীরা মাসের পর মাস, বছরের পর বছর বসে থাকবে, আর অযোগ্য প্রার্থীরা চক ডাস্টার নিয়ে স্কুলে একটা ভবিষ্যৎ নষ্ট করবে বাচ্চাদের। এটা হতে পারে না, এটা হতে পারে না। ট্রাভেল এজেন্সির ব্যবসা করে এত টাকা রোজগার করা কি সম্ভব, যার মার্কেট ভ্যালু বলছে 400 থেকে 500 কোটি? সময় না একজন ট্রাভেল এজেন্ট। তাই অঙ্কের যে বিষয়গুলো আছে না, এই গুণভাগগুলো, দুর্নীতির প্রশ্ন তৃণমূলের রাজত্বে, সেই গুণভাগগুলো করা খুব সহজ, মানে খুবই শক্ত, হাতে ক্যালকুলেটর লাগবে, কারণ সমস্ত কিছু করতে গেলে হ্যাঁ মানে প্রায় সেই অবস্থা। কিন্তু যে মূল জায়গা, একটা শ্রেণীর কথা যেটা তরুণজ্যোতি বললেন, যে একটা শ্রেণী তৈরি হয়েছে, যার দোষে বা যার গুণেই হোক, সেই শ্রেণীটা কিন্তু পশ্চিমবঙ্গে এরকম উদাহরণ অনেক পাওয়া যাচ্ছে, যাদের সত্যিকারের আয়ের সন্ধানটা বোঝা যাচ্ছে না, এবং তা সত্ত্বেও তাদের যে সম্পত্তির পরিমাণ সেটা কোটির ওপরে চলে যাচ্ছে, অর্থাৎ তারা কোথা থেকে টাকা পেলেন বোঝা যাচ্ছে না। শীর্ষেন্দুবাবুর যুক্তিতে এই টুইন টাওয়ার যদি হয়েও থাকে সেটা ধ্বংস হলেই ভালো, যদিও টুইন টাওয়ার ধ্বংস হওয়া ভালো কথা নয়, কিন্তু এই জিনিসটা ধ্বংস হওয়া তার কারণ হচ্ছে যে জায়গাটায় আমরা গিয়ে পৌঁছচ্ছি, তাতে এই শ্রেণী যদি আমাদের রাজ্যের রাজনীতিকে কন্ট্রোল করে, এবং সমস্ত রাজনৈতিক দল, যেমন ধরুন যে কোনো রাজনৈতিক দল, তাদের দলে যখন এই মানুষগুলো আছেন, তারা কি পরিষ্কার বলছেন যে আমাদের দলে এই মানুষগুলো আছেন? যতক্ষণ না সেই রাজনৈতিক দল নিজেদের দল থেকে এই মানুষজনগুলোকে আইডেন্টিফাই করবেন এবং বহিষ্কার করবেন, তার আগে পর্যন্ত কিন্তু এই টুইন টাওয়ার মানে দুর্নীতি নিরোধ জারি, সেটা কিন্তু থেকেই না। ব্যাপার হচ্ছে বাংলার মানুষ এই টুইন থিভস বলে একটা এই মেগা সিরিয়াল চলছে প্রত্যেক দিন ধরে, ওই বিজেপি তৃণমূল দুটোই এক, আমরা বারবার বলি। তার কারণ হচ্ছে এই অর্গানাইজ লুট, এটা কমপ্লিটলি একটা অর্গানাইজ লুট। আচ্ছা, আমরা তো এতগুলো আলোচনা করলাম,
এবার আসি পয়েন্টে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কিছু জানতেন না, আপনি প্রশাসনিক প্রধান, আপনার কাছে কোনো ইন্টেলিজেন্স রিপোর্ট ছিল না, স্টেটের অ্যাডমিনিস্ট্রেশন, স্টেটের ইকোনমিক অফেন্স উইং কিচ্ছু জানতেন না, সবাই বোবা কানা হয়ে বসে আছে, তাই তো? এটা আজকে প্রমাণ হচ্ছে। এবং সবথেকে বড় কথা, এই যে তোমরা বলছো প্রায় 400 না 500 কোটি টাকার সম্পত্তি, কি করে হয়? এটা ট্রাভেল এজেন্ট। আমাদের পাড়ায় তো অনেকে ট্রাভেল এজেন্টের কাজ করেন, তারা খুব অনেস্টলি কাজ করেন। আরে মৃত্যুঞ্জন দা, আরে অ্যাটাচ করবেন তো পরে তো অ্যাটাচ করতে পারবে না। যা টাকা সম্পত্তি অ্যাটাচ করতে গেলে ক্লিপ ভেঙে যাবে দাদা, তোমার ক্লিপগুলো ভেঙে যাবে তৃণমূলের। এই যে বারবার এই তল্লাশি, ইডির 8 জায়গায় অভিযান এবং এই টাকায় নিয়োগ দুর্নীতির টাকা কিনা, ইডি তদন্তে কি বেরিয়ে আসে অবশ্যই আমাদের নজর থাকবে। কিন্তু আরো একটা বিষয় যেদিকে গোটা দেশের নজর রয়েছে তা হলো রাম মন্দির। রাম মন্দিরে উদ্বোধনের দিন আর মাত্র 4 দিন বাকি, আর 4 দিনে এর মধ্যেই সাজো সাজো রব একেবারে অযোধ্যা জুড়ে। আর শুধু অযোধ্যার কথাই বা কেন বলছি, গোটা দেশ থেকে মানুষ এই মুহূর্তে অযোধ্যামুখী। একটাই পথ এখন যেন, সেটা হচ্ছে অযোধ্যার পথ। 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন, যেমনটা বলছিলাম দেশের বিভিন্ন প্রান্ত থেকে অযোধ্যার পথে পুণ্যার্থীরা। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আমাদের 2 প্রতিনিধি, উজ্জ্বল মুখোপাধ্যায় এবং সঞ্চয়ন মিত্র। প্রথমেই চলে যাব সঞ্চয়নের কাছে। সঞ্চয়ন, দেখাও আমাদের। দেখো, এই মুহূর্তে আমি চলে এসেছি সরজু নদীর ধারে, যে সরজু নদীর ধারে গড়ে উঠেছে অযোধ্যা। আর সেই সরজু নদীর ধার এই মুহূর্তে জলের ফোয়ারা এবং আলোর ফোয়ারা, এই দুয়ে মাতোয়ারা। আমি আমার ক্যামেরা সহযোগী শ্যামল জানাকে বলছি দেখাতে, দর্শকরা সেই ছবি দেখছেন। সরজু নদীর ধারে একেবারে আলোর বন্যা, সেই সঙ্গে সরজু নদীর ওপরে ফোয়ারা তৈরি করা হয়েছে এবং হাজার হাজার মানুষ, সন্ধ্যারতি কিছুক্ষণ আগে হয়ে গিয়েছে এবং তারপর থেকে এই আলোর মালায় ভেসে চলেছেন। পুণ্যার্থীরা সারা দিন ধরে বিভিন্ন জায়গায় ঘুরছেন। তুমি যেরকম বললে যে সারা দেশের সব পথ যেন এই মুহূর্তে এসে অযোধ্যায় শেষ হয়েছে। কেউ হেঁটে আসছেন, কেউ সাইকেলে করে আসছেন, কেউ আবার বাসে, ট্রেনে, উড়োজাহাজে আসছেন, কিন্তু সব মিলিয়ে গোটা দেশের পথগুলো যেন এসে শেষ হচ্ছে এই অযোধ্যায়। আর সন্ধে নামার পর সেই অযোধ্যা যেন একটা অন্য রূপ নিয়েছে। আলোর মালায় সেজে উঠেছে প্রত্যেকটা রাস্তা। মন্দিরের মূল যে রাস্তা, সেখান থেকে শুরু করে বিভিন্ন যে চকগুলো রয়েছে, অর্থাৎ বিভিন্ন যে গুরুত্বপূর্ণ মোড়গুলো রয়েছে, সেগুলোকে আলোয় সাজিয়ে দেওয়া হয়েছে। লেজার আলোয় নানান আঁকিমুখি খেলা করছে শহরের পথ জুড়ে। আর এই মুহূর্তে সরজু নদীর ধারে কিন্তু সেই একই ছবি, আলোর মালা বলা যেতে পারে। এই যে লেজার আলো, তা কিন্তু নানান আকার নিচ্ছে গোটা এই নদীর ধারে এবং ঘাটগুলোকে আলোয় সাজিয়ে দেওয়া হয়েছে। বড় স্ক্রিনে বিভিন্ন ধরনের অনুষ্ঠান দেখানো হচ্ছে। আর এভাবেই গোটা অযোধ্যা যেরকম সেজে উঠেছে, তেমনই সরজুর ধার এই মুহূর্তে আলোর বন্যায় ভেসে যাচ্ছে। একদমই সঞ্চয়ন, সারা দেশের ডেস্টিনেশন হয়ে উঠেছে এই মুহূর্তে আর্যাবর্তের এই প্রাচীন জনপদ। একেবারে শেষ পর্বে এসে পৌঁছেছে অপেক্ষা। 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন। 22শে জানুয়ারি অর্ধদিবস ছুটির ঘোষণা করেছে কেন্দ্র। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দিরের নামে ডাকটিকিটের উদ্বোধনও করলেন। আর অযোধ্যা জুড়ে সাজো সাজো রব, বলাই যায় ভক্তি আর আবেগের যেন মিলন। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের সঙ্গে একেবারে অযোধ্যা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়। উজ্জ্বল, দেখাও আমাদের। একেবারেই তাই। দেখো, এই মুহূর্তে যে অযোধ্যায় আমরা দাঁড়িয়ে রয়েছি, সেই অযোধ্যার কিন্তু প্রতিটা ইঞ্চিতে ইঞ্চিতে অসংখ্য বিতর্কের সূত্রপাত হয়েছে। এই মুহূর্তে আমরা জানি যে 1528 শতাব্দীতে হিন্দুবাদীরা, অথবা বলা ভালো রাম অনুগামীরা মনে করেন যে এই অযোধ্যায় রামের যে মন্দির ছিল সেটা ভেঙে মীর বাকি বাবরের নির্দেশে তিনি এখানে মসজিদ তৈরি করেন, যেটা বাবরি মসজিদ। এবং তারপর তুমি জানো পাপিয়া, প্রায় এত বছর ধরে নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গিয়েছে, কখনো আদালত, কখনো সরাসরি সংঘর্ষ, এবং সব মিলে মনে করা হচ্ছে 2024-এর 22শে জানুয়ারি সেই দিনটা আসতে চলেছে যে দীর্ঘ এই বিতর্কের হয়তো অবসান ঘটবে, অথবা বলা যেতে পারে যে সেই বিতর্কের অবসান ঘটবে কি ঘটবে না তা ভবিষ্যৎই বলবে। কিন্তু এই মুহূর্তে কিন্তু গোটা অযোধ্যা একেবারে সেজে উঠেছে। সঞ্চয়ন যেটা বলছিল, সব পথ এসে শেষ হয়েছে অযোধ্যায়। আমি অতনু কুণ্ডুকে বলবো এই ছবিগুলো দেখাতে। এই যে বাড়ির যে যতগুলো বাড়ি দেখতে পাচ্ছ, দোকান দেখতে পাচ্ছ, সবটা দেখো একই ঘরানায়। গত 1 বছর ধরে এই সমস্ত বাড়িগুলোকে ভেঙে তার যে মাথাটা রয়েছে সেটা মন্দিরের ধাঁচে তৈরি করা হয়েছে। এবং শুধু অযোধ্যার এই রাস্তায় নয়,
প্রায় প্রচুর অন্তত পক্ষে 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত গোটা রাস্তাটাকে এইভাবে সাজানো হয়েছে যাতে ঢুকলে পরে সমস্ত বাড়িগুলোকে একেবারে মন্দিরের অনুকরণীয় মনে হয়। এই যে দোকানগুলো যেগুলো দেখতে পাচ্ছ, সেই দোকানগুলোকেও কিন্তু সরকারের পক্ষ থেকে একেবারে এইভাবে সাজিয়ে তোলা হয়েছে যাতে এটার একটা গোটা অযোধ্যার একটা অন্য রূপ নেয়। তবে তার মধ্যে কি ক্ষোভ নেই, দুঃখ নেই? আমি এক দোকান ভাইয়ের সাথে কথা বলবো। এই যে আপনার দোকানটা, এটা কত বছরের দোকান? 15 বছর হয়ে গেছে। এটা এই যে মাথাটা করে দিয়েছে, এটা কারা করে? গভর্নমেন্ট করে দিয়েছে, যোগীজি মোদিজি করে দিয়েছেন। মোদিজি করে দিয়েছেন এই মাথাটা। আপনার দোকানটা কত বড় ছিল আগে? আগে আধা হাফ হয়ে গেছে। দোকানটা হাফ হয়েছে। কত টাকা দিয়েছে? 3,14,521 টাকা দিয়েছেন। এইটাই কি এখানকার রেট নাকি এখন? না না, অনেক কম দিয়েছে আমাদেরকে। আমার তাও বেশি পেয়ে গেছি। অনেক লোক তো 50,000, 60,000, 70,000। খুব কিন্তু এই মুহূর্তে অযোধ্যার মানুষের মধ্যে রয়েছে। ইতিহাসের স্মৃতি বিজড়িত এই অযোধ্যা যেভাবে নানান রঙে আলোয় সেজে উঠেছে, যেন নতুন করে প্রাণ পাচ্ছে অযোধ্যা। আমাদের নজর থাকবে অযোধ্যার প্রতি মুহূর্তের প্রস্তুতির দিকে, আপনাদের সেই ছবিও দেখাতে থাকবো। এই মুহূর্তে আমাদের আলোচনা শেষ করছি, কিন্তু আপনাদের জানিয়ে রাখি 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিনই মমতা বন্দ্যোপাধ্যায়ের সংহতি মিছিল হতে চলেছে। দিন পেছনোর শুভেন্দু অধিকারীর যে আর্জি, সেটাতে সাড়া দেয়নি হাইকোর্ট। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের জন্য শুভেন্দুর আর্জিও খারিজ হয়ে গেল আদালতে। একটু পরেই দেখুন সাতটায় বাংলা। চোখ রাখুন এবিপিএন।